নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে একজন হিন্দু সেটা প্রমাণ করার জন্য খুব ব্যাকুল ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বক্তব্যে তিনি বললেন যে তিনি যে বাড়িতে থাকেন, যে ঘরে থাকেন, যেখানে রাত্রিবেলা বিশ্রাম নেন, সেই ঘরের মাথার দিকে একটা শিব মন্দির আছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তার উপর আছে, সুতরাং তার কেউ অনিষ্ট করতে পারবে না। খুব ভালো কথা। কেন মুখ্যমন্ত্রীর অনিষ্ট চাও বা হবে? আফটার অল তিনি বাংলার প্রশাসনিক প্রধান। আসলে মুখ্যমন্ত্রী তার হিন্দু আইডেন্টিটিটাকে তুলে ধরার জন্য এখন মরিয়া। তারপরে তিনি একটা কথা বললেন বিজেপিকে লক্ষ্য করে, যদিও বিজেপি বিধায়করা সেদিন অধিবেশন কক্ষে ছিলেন না। আপনারা কি চাইছেন কয়েক কোটি লোককে আমি তাড়িয়ে দেব? না, কেন তাড়াবো? আমি সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। আমি মন্দিরে যাই, আমি গির্জায় যাই, আমি গুরুদ্বারে যাই, আমি ঈদের নামাজে অংশ নিই। এটাই আমার রাজনীতির বৈশিষ্ট্য এবং এটাকে আমি বিশ্বাস করি। তারপর বললেন ওরা যদি পথে নামে আন্দোলন করে সামলাতে পারবেন তো? তখনও কিন্তু সংসদে ওয়াকফ বিল পাশ হয়নি। এখন তো রাষ্ট্রপতি সাইন করে দিয়েছেন, ওটা আইনে পরিণত হয়েছে। তারপর ওয়াকফ বিল যখন সংসদে পাশ হলো, রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলেন, আইন হলো, দেশের বিভিন্ন জায়গায় এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুসলমান সমাজের একটা বড় অংশ পথে নামল। কয়েকদিন আগে কলকাতার রামলীলা ময়দানে জামিয়াতে উলেমায়ে হিন্দের ডাকে একটা সমাবেশ হয়েছিল। কলকাতা অবরুদ্ধ হয়ে পড়েছিল। আমি সেদিন বাইপাসের মেট্রোপলিটন থেকে থিয়েটার রোড যেতে পৌনে 2 ঘন্টা যানজটে আটকে ছিলাম। এরকম অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে। তারপরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটি বেসরকারি বাসে গেরুয়া পতাকা লাগানো ছিল, সেই বাস চালককে বাধ্য করা হয়েছিল সেই গেরুয়া পতাকা খুলে নিতে। সেই সমাবেশে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, সভা সফল হয়েছে। সেখানে সিদ্দিকুল্লাহ কি হুঙ্কার দিলেন কলকাতা ঢোকার 10টা প্রবেশ পথে 50,000 লোককে নিয়ে তিনি অবস্থান করবেন, কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে। সরাসরি হুমকি দিলেন। অবশ্য এ রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করার অনুমতি পায় না, তাদেরকে অনুমতি আনতে হয় আদালত থেকে। কিন্তু জামিয়াতে উলেমায়ে হিন্দ একেবারে খুলে আম সভা করলো, নানা রকম কথা বলল, কার্যত হুমকি দিল, তাদেরকে বলার কেউ নেই। 1, 2, মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলছেন, এই যে চাকরিহারাদের বিষয়, আমার উপর ভরসা রাখুন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করব, আপাতত আপনারা কাজে ফিরুন, ভলেন্টারি সার্ভিস করুন, সরকার পাশে আছে। আচ্ছা, ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অনেকে মামলা করেছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও করেছেন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গ পাঙ্গরা কেন সংখ্যালঘু সমাজকে বলতে পারছে না যে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে? দেখুন না শুনানিতে কি হয়। সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে তিনি এই আইন পশ্চিমবঙ্গে প্রণয়ন করবেন না। যদি আইন দেশের সরকার পাশ করে, একটা সাংবিধানিক সরকার, সংবিধানাতে নিয়ে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কিভাবে বলেন যে আমি এই আইন বলবৎ করব না? বিতর্কের বিষয়। মুখ্যমন্ত্রী অনেক সময় এরকম বলেন, কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে, তার আগে ওনার কি বলা উচিত ছিল না সংখ্যালঘু সমাজকে আপনারা দেশের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখুন, দেখুন না আদালত কি রায় দেয়, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে? বলেননি। 3,
কেরালার মতো রাজ্য যেখানে মুসলমান জনসংখ্যা অনেক, এমনকি জম্মু কাশ্মীর যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হচ্ছে, কিন্তু এরকম হিংসাত্মক আন্দোলন হয়নি। 3, 4, হিন্দুরা কি নিজ ভূমি পরবাসী হবে? মুর্শিদাবাদে 70% সংখ্যালঘুদের বাস, ওখানে তারাই সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। যেভাবে ধুলিয়ানে নদী পেরিয়ে মালদার কালিয়াচকের 3 নম্বর ব্লকে হিন্দু পরিবারগুলো শরণার্থীর মতো মাথা গোঁজার ঠাঁই হয়েছে, তাতে আমাদের লজ্জা লাগে। এই ভারতবর্ষ যেখানে 110 কোটির বেশি হিন্দু, যেখানে 65 কোটি সনাতনী মহাকুম্ভে স্নান করেছেন, সেখানে এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গের একটি জেলায় হিন্দুদের উদ্বাস্তু হতে হচ্ছে, শরণার্থী হতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এমনকি 5 দিনের বাচ্চাও এই নিদারুণ বিভীষিকার শিকার হয়েছে। হিন্দুরা পলায়ন করছে শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান থেকে পৈতৃক প্রাণটুকু বাঁচাবার জন্য। বাস্তব চিত্র। আচ্ছা, কারা এর জন্য দায়ী? কয়েকদিন আগে জঙ্গিপুরে নাকি প্রকাশ্যে একটা সভা হয়েছিল, সেখানে মুয়াজ্জিন ছিল, অন্য রাজনৈতিক দলের ছিল, এসডিপিআই বলে একটা দল আছে, ওরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, আর একটা দল আছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, তাদের প্রতিনিধিরা ছিলেন, এবং একটি মানবাধিকার সংগঠনের লোকজন সেখানে ছিলেন, তারা বক্তব্য রেখেছেন। আমি শুনলাম সেখানে নাকি বলা হয়েছে যে ভারত বন্ধু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, নরেন্দ্র মোদীর সরকারকেও ঠিক সেইভাবে উৎখাত করতে হবে। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে না কেন? মানবাধিকার সংগঠনের কাজ কি মানুষকে উস্কানো, মানুষকে খেপিয়ে তোলা সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে? সুপরিকল্পিত চক্রান্ত। যে অঞ্চলে ঘটনাগুলো ঘটেছে অদূরেই বাংলাদেশ, চাপাই নবাবগঞ্জ, ওটা কিন্তু খুব সেন্সিটিভ এরিয়া। মাঝে কিছুদিন আগেই ওখানে সনাতনীদের উপর হামলা হয়েছিল। বিএসএফ এর সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দাবি করছে যে ওখানকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন, মানে নামে নিষিদ্ধ, প্রকাশ্যেই ঘুরে বেড়ায়, হিজবুত তাহরির, হেফাজত, জামাতে ইসলামীর র্যাডিক্যাল লোকজন, তারা এটাকে ইনস্টিগেট করেছে। তারা নাকি ভিডিও কলে কথা বলে এখানকার যারা আছেন তাদেরকে উৎসাহিত করেছেন এইভাবে পথে নামার জন্য। অর্থাৎ ইউনূসের সরকার যে জঙ্গিদের দ্বারা সমর্থন পাচ্ছে, সেই জঙ্গি সংগঠনের লোকজনই কিন্তু মুর্শিদাবাদের ঘটনা ঘটানোর জন্য উস্কেছে, ভিডিও কলে ইনস্ট্রাকশন দিয়েছে, জিহাদি কার্যক্রম পরিচালনা করার ডাক দিয়েছে, ধর্মযুদ্ধে নামার আহ্বান জানিয়েছে। স্পষ্ট জঙ্গি জিহাদিদের যোগ আছে। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি, যাকে সুদি ইউনূসের অন্তর্বর্তী সরকার জামিনে মুক্তি দিয়েছে, সে প্রকাশ্যে ভারত বিরোধী কথা বলছে। সেই আনসারুল্লাহ বাংলার স্লিপার সেল নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে সক্রিয়, এমনকি আসাম, কেরালা থেকেও তাদের সদস্যদের এসটিএফ গ্রেপ্তার করেছে। এদের লোকজনেরও পরিষ্কার যোগ আছে। যে এপিডিআর এর যারা, মানে ওই মানবাধিকার সংগঠন, যেটা সংবাদ মাধ্যমে রিপোর্টে আসছে, যারা উস্কেছেন, তাদের সঙ্গে বাংলাদেশের একজনের যোগ আছে। তিনি কে? একসময় আগুন খেকো বামপন্থী বিপ্লবী, যিনি 60-এর দশকে আমাদের রাজ্যে যে নকশাল আন্দোলন হয়েছিল, সেই নকশাল আন্দোলনে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে আনসার বিপ্লব করতে চেয়েছিলেন, সফল হননি, আমেরিকা পালিয়ে গিয়েছিলেন, তারপরে ফিরে এসেছেন। এখন তিনি আর বিপ্লব স্পন্দিত বুকে নিজেকে লেনিন বলে মনে করেন না, তিনি এখন পাক্কা ধর্মগুরু হয়েছেন। তিনি ধর্ম নিরপেক্ষতাকে গলায় জড়ানো বিষধর সাপের সঙ্গে তুলনা করেন, সেই ফরহাদ মাজাহার। এই ফরহাদ মাজাহারের সঙ্গে এখানকার ওই বামপন্থী মানবাধিকার
কর্মীর ভেগ ধরা লোকজনদের যোগাযোগ আছে। এই ফারাদ মাজাহার বাংলাদেশে নির্বাচন চায় না, সে চায় নতুন করে সংবিধান রচনা, বিপ্লবী সরকার তৈরি। সে নির্বাচনকে মানেই না, সে বলে যা বিএনপি তাই আওয়ামী লীগ, অতএব নির্বাচনের দরকার নেই, শুধু ইউনূসের সরকার চলুক, বিপ্লবী সরকারও গণপরিষদের নির্বাচনে নতুন সংবিধান প্রণয়ন হোক, সেই সংবিধানকে সামনে রেখে নির্বাচন হবে। ফারাদ মাজাহার এই বক্তব্যের অন্যতম প্রবক্তা, তার সঙ্গে এই মানবাধিকার কমিশনের সদস্যদের যোগাযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়। দুটোই এক। দেখুন, যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশে হলো, শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে এরা মাস্টার মাইন্ড ছিল। ওই ব্রাহ্মণ পীর পিনাকি, ফারাদ মাজাহার অবশ্যই ইউনূস এবং জামাতে ইসলামী, এরাই কিন্তু মুর্শিদাবাদে ঘটনা উস্কানোর পিছনে আছে। বিশেষ করে যখন একটি মানবাধিকার সংগঠনের উগ্র বাম নেতারা জঙ্গিপুরে গিয়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংখ্যালঘুদের খেপিয়ে তোলেন, পথে নামার ডাক দেন এবং বলেন যে বাংলাদেশে যেভাবে ভারতপন্থী শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, ঠিক সেভাবেই এখানে কাজ করতে হবে, রাষ্ট্রদ্রোহ নয়। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে। দেখুন, উস্কানি দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমি সবার কাছে অনুরোধ করব, শান্ত থাকুন, সংযত থাকুন, গুজবে কান দেবেন না। কিন্তু উস্কানিগুলো কারা দিচ্ছে? এখানকার কিছু লোকজন আছে, বাংলাদেশ থেকে হচ্ছে। তাহলে এই নেটওয়ার্কটাকে তো বাস্ট করতে হবে। যদি এই নেটওয়ার্কটাকে আমরা চিহ্নিত করে ধ্বংস করতে না পারি, এই সন্ত্রাসের মূল মাথাদের আইডেন্টিফাই করে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে না পারি, আজকে হয়তো আপাত শান্তি ফিরবে, আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াচ্ছে হবে না, তার কোনো গ্যারান্টি নেই। মোথাবাড়িতে হয়েছে, মুর্শিদাবাদে হলো, দক্ষিণ চব্বিশ পরগনার দু একটা জায়গায় যেরকম ঘটনা ঘটেছে, চাপদানিতে হয়েছে, এত লার্জ স্কেলে হয়নি, কিন্তু হয়েছে। হয়নি বলে হবে না তার তো কোনো কারণ নেই। তারপরে শাসক দলের বিধায়কদের এমন কিছু মন্তব্য যারা করেছিলেন, কিছুদিন আগেও করেছিলেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হুমায়ুন কবির কি বলেছিলেন? যে মুর্শিদাবাদ জেলায় আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা 70%, 30% ভাগীরথীর জলে চোয়াতে পারি। কোনো ব্যবস্থা হয়েছে? নিন্দা হয়েছে। নাম কবাস্তে নাকি শোকজ হয়েছিল, ও তৃণমূল কংগ্রেসের শোকজ টোকজের কোনো মানে নেই। উস্কানিটা অনেক দিন ধরে হচ্ছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে লাভ নেই। বিএসএফ লোক ঢুকিয়েছে, এইসব প্রলাপ যারা বলছে, তারা বাস্তব জানেন বা বাস্তব জেনেও নির্লজ্জ মিথ্যাচার করছে। যে সমস্ত সনাতনীরা বাধ্য হয়েছেন ভিটে মাটি ছেড়ে এক বস্ত্রে কোলের শিশুকে নিয়ে আশ্রয় শিবিরে যেতে, তারা বিএসএফ এর কাছেই সাহায্যের আর্জি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের উপর তাদের ন্যূনতম কোনো ভরসা নেই। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছে। আসলে বারুদের স্তূপের উপর বাংলা দাঁড়িয়ে আছে। যারা তথাকথিত ধর্মনিরপেক্ষ না, তাদেরকে বলি বাস্তবটা দেখুন। ধর্মনিরপেক্ষতার মানে এই নয় সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকা। প্রকৃত ধর্মনিরপেক্ষতা হলো সব ধরনের সাম্প্রদায়িকতার নিন্দা করা। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা, সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা, সবকিছুর নিন্দা করা উচিত দ্বর্থহীনভাবে। এখানকার তথাকথিত বুদ্ধিজীবীরা এই সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে মুখে কুলু পেটে থাকেন,
তারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ট্রিট করেন এবং বিজেপির জুজু দেখিয়ে তাদের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেন। তার সুফল তারা ভোটের বাক্সে পান। সেই খেলা আগেও চলছিল, এখনো চলছে। 2-2.5 দশক আগে দেশে সাধারণ নির্বাচনে ডাক দেয়া হলে জামা মসজিদের কাছে চলে যেত তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো, জামা মসজিদের ইমামের ফতোয়া জন্য হাতজোর করে বসে থাকতো। ইমাম সাহেব বলে দিতেন কাকে ভোট দিতে হবে, কিন্তু সেই ইমামের ফতোয়াও এখন ধর্মীয় সংখ্যালঘুদের একটা বড় অংশ মানে না। আজকে ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের সমাজের একটা বড় অংশ প্রতিবাদ করছেন, প্রতিবাদ করতেই পারে, আবার একটা অংশ সমর্থনও করছে, এটাও বাস্তব। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের রক্ষাকর্তা হতে চাইছেন, পরিষ্কার বলছেন আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশের সমর্থন কি মুখ্যমন্ত্রী নিশ্চিত করতে পেরেছেন? আমি 2-3 জনের নাম বলবো, মাসুম আক্তার বলুন, মিরাতুন নাহার বলুন, নজরুল ইসলাম বলুন, এবং আরো অনেকে আছেন যারা কিন্তু আমাদের শাসকের এই সংখ্যালঘু প্রীতি লোক দেখানো সেটাকে ভোট পাওয়ার অস্ত্র বলেই মনে করেন। সংখ্যালঘু সমাজের কোন অংশটার সমর্থন শাসক দল নিশ্চিত করার জন্য মরিয়া। ওই উত্তর দিনাজপুরের জেসিবি, এদিকে শাহজাহান, এইরকম জাহাঙ্গীর, মুদাসসার, এইসব নামটা আমি শুনি না। দেখবেন ওই যে আরজি কলের যে রেজিস্ট্রার ছিলেন আতাহার আলী, সম্ভবত নাম ভদ্রলোকে, ভুল বললে শুধরে দেবেন, তিনি তো হুইসেল ব্লোয়ার হয়েছিলেন। আরজি করের ঘটনা, সেখানে চুরি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন, কোনো পদক্ষেপ করেননি, সব জায়গায় চিঠি দিয়ে দিয়ে ভদ্রলোক প্রায় ব্যর্থ হয়েছিলেন, জুতোর সুতলা খুইয়ে ফেলেছিলেন। তার বক্তব্যকে যদি গুরুত্ব দিয়ে তদন্ত করা হতো তাহলে তিলোত্তমার এই ঘটনা ঘটতো না আরজি করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কর্ণপাত করেননি, তিনি হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিলেন। তিনি আমাদের সংখ্যালঘু ভাই, সহনাগরিক, এদের কথায় এরা কান দেবে না। এরা শাহজাহানকে বাঁচাতে চাইবে। কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? জেসিবি কে প্রোটেকশন দেবে। তার জন্যই আজকে এই অবস্থা। বাংলাদেশের জঙ্গি জিহাদিদের উস্কানি আছে, তারা উস্কেছে এখানকার র্যাডিক্যালদের। বাড়িতে অনেকদিন ধরে পরিকল্পনা, যে বাড়ির ছাদে ইট মজুত করে রাখা হয়েছিল যাতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট ছোঁড়া যায়। রেলের সম্পত্তি ভাঙচুর হলো, এর সঙ্গে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদের কি সম্পর্ক? ছবি আমরা দেখেছি, সবাই দেখেছেন, হিংস্রভাবে ভাঙছে। সিএ এর বিরুদ্ধেও একই ধরনের ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে, তা থেকেও আমরা শিক্ষা নিইনি। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অসাম্প্রদায়িকতার বার্তা দিচ্ছেন, বলছেন অধার্মিকের মতো কাজ করবেন না। তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন এই ধরনের হুমকি দেন, কলকাতা শহরে ঢোকার 10টা এন্ট্রি পয়েন্টে 50,000 লোক নিয়ে এসে আমরা অবস্থান করব, আমরা দেখিয়ে দেব আমাদের কত তাকাত, এই কথাটা চৌধুরী সাহেব, যিনি ক্যাবিনেট এই মন্ত্রিসভার সদস্য, তিনি ঘোষণা করছেন। এটা কার্যত হুমকি। শক্তি দেখাবেন, কেউ কোনো প্রতিবাদ করে না। এরা সভা সমাবেশ করার অনুমতি পায়, কিন্তু বিরোধীরা অনুমতি চাইলে পায় না, আদালত থেকে অনুমতি নিতে হয়। এই যে র্যাডিক্যাল লোকজন এই কাণ্ডখানা ঘটালো, এর পিছনে বাংলাদেশে জঙ্গি জিহাদিদের উস্কানি আছে, যারা ইউনূসের সরকারের সমর্থক। হিন্দুরা আবার নিজ ভূমে পরবাসী হবে। দেশভাগের স্মৃতি অনেকের
দেশভাগের ঘটনা অনেকের স্মৃতিতে এখনো উজ্জ্বল, সেই ক্ষত দূর হয়নি, এক বস্ত্রে চলে আসতে হয়েছিল তাদেরকে। তারা জানেন কি আতঙ্কের মধ্যে তাদের দিন কেটেছে। আবার কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? সতর্ক হতে হবে। যত মাননীয় সংখ্যালঘু কনসলিডেশন করবেন, ঠিক একইভাবে হিন্দু ব্যাকল্যাশ হবে, হিন্দু কনসলিডেশন হবে। হ্যাঁ, রুটি কাপড়া বাকাল নিশ্চয়ই ভীষণ প্রয়োজনীয় বিষয়, সবার দরকার, কিন্তু ধর্ম তো খোয়াতে পারবো না, আমরা তো সনাতনী, ধর্ম তো রক্ষা করতে হবে। খুব কঠিন পরিস্থিতি, খুব এই পরিস্থিতি বাংলায় হবে আমরা কিন্তু কিছুদিন আগেও ভাবতে পারি। আগামী দিনে আতঙ্কের প্রহর গুনছি আমরা। তবে সবার কাছে শরীর বন্ধ অনুরোধ, গুজব ছড়াবেন না, প্রশাসনকে সহযোগিতা করুন, ভুয়ো ভিডিও ছড়িয়ে নতুন করে অশান্তির চেষ্টা করবেন না, মদত দেবেন না, যে দলই করে থাকুক না কেন এগুলোকে নিন্দা করতে হবে। এখানে ক্ষুদ্র রাজনীতির বিষয় নয়, এটা বাংলার শান্তি, সম্প্রীতি এবং সুরক্ষার প্রশ্ন এবং সনাতনীদের আত্মমর্যাদা নিয়ে টিকে থাকার প্রশ্ন। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ আছে এই জন্যই যে ভারতবর্ষের 110 কোটি মানুষ সনাতনী ধর্মাবলম্বী। সেই জন্যই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, সব ধর্মের মানুষ তাদের ধর্মাচরণের অধিকার পায়। এই যে শপিং মলটা ভাঙচুর হলো, ঠিক বাংলাদেশের ঘটনা দেখুন, তৌহিদি জনতা গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, ভালো, করতেই পারেন। তবে কেএফসির আউটলেট, ডমিনোজের আউটলেট, বাটার আউটলেট, শপিং মল লুটতরাজ করা হবে কেন? এর সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের কি সম্পর্ক আছে? 2024-এর 5ই আগস্ট একই ঘটনা ঘটেছিল বাংলাদেশে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের একটা শপিং মল ভেঙে চুলে লুটপাট করে চলে গেল। ওই তৌহিদি জনতারই অনুসারী এরা, যারা এই কাণ্ডটা করেছে, এবং বাংলাদেশের স্পষ্ট জঙ্গিদের স্পষ্ট উস্কানি নির্দেশ ছিল, নইলে এই ঘটনা ঘটতে পারে না। কেন্দ্রীয় সরকারের উচিত ওখানে অনেক নজরদারি করা এবং কেন্দ্রীয় বাহিনীকে অনেকদিন মোতায়েন রাখা, নইলে মানুষের আস্থা ফিরবে না, ঘর ছাড়ারা ঘরে ফিরতে পারবে না। পরিশেষে একটা কথা বলি, বাংলাদেশের প্রসঙ্গ যখন উঠলই, ইউনূসের অন্তর্বর্তী সরকার বিদেশি নাগরিকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে। ওই রোহিঙ্গা সম্পর্কিত স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আছেন ইউনূসের, খলিলুর রহমান, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে এবং ডিফেন্স অ্যাডভাইজার করা হয়েছে, বা প্রতিরক্ষা মন্ত্রীর সমতুল্য। তিনি কিন্তু শোনা যাচ্ছে বিদেশি নাগরিক। শুধু ইউনূস নিজের স্বার্থে, স্বজন পোষণের জন্য একটা স্বাধীন সার্বভৌম দেশের গুরুত্বপূর্ণ পদ এমন মানুষদের দিচ্ছেন যারা বাংলাদেশের নাগরিক নয়। বাংলাদেশের মানুষ ভেবে দেখুন তারা কিভাবে বিষয়টা দেখবেন। আর আম্বেদকর জয়ন্তী, সংবিধান রক্ষা করতে হবে, সংবিধানের মূল কাঠামোর প্রতি আমরা যেন অবিচল থাকি। হাতে করে সংবিধান নিয়ে ঘুরলে পরেই সংবিধানের মর্যাদা রক্ষা করা যায় না। সংবিধানের মর্যাদা রক্ষা করা তখনই সম্ভব হয় যখন সংবিধানের প্রতি দায়বদ্ধতা অন্তরের অন্তরতম স্থল থেকে উৎসারিত হয়। যারা সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের সেই ইন্টিগ্রিটি সংবিধানের প্রতি আছে তো? এই প্রশ্নও কিন্তু বিভিন্ন মহলে উঠছে।